আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুকে জানাচ্ছি স্বাগত। আমি সাবিনা ইয়াসমিন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়। আজকে তোমাদের আমি ক্লাস নিব সপ্তম অধ্যায়ে বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ এবং প্রশাসন ব্যবস্থা। এই অধ্যায়টির প্রথম পাঠটি। আজকে আমি যে পাঠটি নিয়ে আলোচনা করব সেই পাঠ থেকে তোমরা যেগুলো শিখতে পারবা তা হচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গসমূহ সম্পর্কে তোমরা জানতে পারবা, নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ কি তা ব্যাখ্যা করতে পারবে এবং রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিচার বিভাগের কার্যাবলীগুলো বর্ণনা করতে পারবে। অর্থাৎ একটি রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যে বিভাগগুলো প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, এভাবে সামগ্রিকভাবে এই বিভাগগুলোকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে: নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ। এই বিভাগগুলো নিয়ে আমরা কি কি কাজ করে থাকি এগুলো নিয়ে আমরা ব্যাখ্যা করতে পারব। আলোচ্য বিষয়: রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশসমূহ। প্রথমে আসছি নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ এবং এই বিভাগগুলো কি কি কাজ করে থাকে সেই কার্যগুলিগুলো। বাংলাদেশ সরকারের অঙ্গসমূহ। শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ বলতে আমরা কি বুঝি? রাষ্ট্রের শাসন ও দাপ্তরিক কাজ পরিচালনা, আইন শৃঙ্খলা রক্ষা এবং রাষ্ট্রের সার্বিক সিদ্ধান্ত ও সুবিধাসমূহ বাস্তবায়ন করে যে বিভাগ, তাকে আমরা শাসন বিভাগ বলে থাকি। এই বিভাগ মূলত রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে রাষ্ট্রের সকল প্রশাসনিক বা দাপ্তরিক কাজে নিয়োজিত সকল কর্মকর্তা কর্মচারী এই বিভাগে অন্তর্ভুক্ত। আইন বিভাগ। আইন বিভাগ হচ্ছে আইন প্রণয়ন করে এবং প্রয়োজন বোধে আইন বা প্রচলিত আইনের সংশোধন, পরিবর্তন এবং পরিমার্জন করে থাকে। বাংলাদেশের আইন বিভাগের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আইনসভা। আমাদের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। দেখো তোমরা চিত্রে জাতীয় সংসদ দেখতে পাচ্ছ। এই জাতীয় সংসদ নতুন আইন প্রণয়ন করতে পারে এবং প্রচলিত যে আইন সে আইনে সংশোধন করতে পারে। বিচার বিভাগ। সরকারের যে বিভাগ আইন অনুসারে বিচার কাজ পরিচালনা করে থাকে তাকে আমরা বলি বিচার বিভাগ। সাধারণত এই বিভাগে বাংলাদেশের যে সমস্ত আদালত এবং বিচারকগুলো নিয়ে এই বিভাগগুলোই গঠিত হয়েছে এবং এই বিভাগের মূল যে উদ্দেশ্য বা আসল যে কাজ তারা করে সেটা হচ্ছে জনগণের ন্যায় বিচার তারা নিশ্চিত করে। তাহলে আজকে আমরা প্রধান যে তিনটি বিভাগ অর্থাৎ শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ, এই বিভাগগুলো সংজ্ঞাগুলো জানলাম। এবার জানবো এর আওতাধীন এই বিভাগগুলো কি কি কাজ করে থাকে। নির্বাহী বিভাগের ক্ষমতা। তোমরা চিত্রে বর্তমান রাষ্ট্রপতিকে দেখতে পাচ্ছ। নির্বাহী বিভাগের ক্ষমতা অর্থাৎ শাসন বিভাগ পরিচালনা করার জন্য, সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কি কি কাজ করে সেই কার্যগুলিগুলো আমরা আজকে বর্ণনা করতে পারবো বা জানতে পারবো। রাষ্ট্রপতির কার্যাবলী। প্রথমে রাষ্ট্রপতির প্রধান এবং মূল যে দায়িত্ব সেটা হচ্ছে প্রধানমন্ত্রীকে নিয়োগ। তোমরা জানো আমরা একটি গণতান্ত্রিক দেশে বাস করি। এই গণতান্ত্রিক দেশে নির্বাচনের পর সরকারি দল অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ দলের যিনি প্রধান তাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করে থাকেন। সংসদ এবং আইন বিষয়ক ক্ষমতা। সংসদ আহ্বান করেন রাষ্ট্রপতি। প্রয়োজনে তিনি সংসদ মুলতবি করতে পারেন। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে তিনি সংসদ ভেঙেও দিতে পারেন। আবার তোমরা যদি জানো, এটাও তোমরা জেনে থাকবা যে বছরের প্রথম দিন অথবা নতুন যে সরকার গঠন হয় সেই প্রথম অধিবেশন কিন্তু রাষ্ট্রপতির মাধ্যমে বা সূচনা বক্তব্যের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। আইন বিষয়ক ক্ষমতা। বাংলাদেশের যে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়, এই প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। এটি তার বিশেষ একটি ক্ষমতা। এছাড়াও সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিগুলোকেও রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন। অধ্যাদেশ জারি করা। কোনো কারণে রাষ্ট্রে যদি কোনো একটি বিষয়ে বা প্রয়োজনে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, সে সময় যদি সংসদের অধিবেশন নাও থাকে বা ভেঙে দেওয়া হয়, রাষ্ট্রপতি নিজ ক্ষমতা বলে সংসদে আবার নতুন অধ্যাদেশ জারি করতে পারেন। ক্ষমা প্রদর্শনের ক্ষমতা। এটি রাষ্ট্রপতির একটি বিশেষ ক্ষমতা। এই ক্ষমতা বলে তিনি দণ্ডিত আসামিকে বা ফাঁসির আসামিকে
তিনি ক্ষমা প্রদর্শন করতে পারেন বা মার্জনা করতে পারেন। এটি তার একটি নিজস্ব এবং অন্যতম একটি ক্ষমতা। প্রতিরক্ষা সংক্রান্ত ক্ষমতা। যদি রাষ্ট্রপতি মনে করেন যে রাষ্ট্র বহির আক্রমণের সম্ভাবনা রয়েছে রাষ্ট্রে, তখন তিনি যে কোনো প্রতিরোধমূলক বা প্রতিরক্ষামূলক ক্ষমতা গ্রহণ করতে পারেন। এছাড়াও রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে যদি কোনো গোলযোগ দেখা দেয়, তখন তিনি রাষ্ট্রের জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। আমরা এতক্ষণ রাষ্ট্রপতি কি কি কাজ করে সেগুলো জানলাম, এবং এটাও তোমরা জেনে থাকবা যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রের যিনি প্রধান তাকে আমরা রাষ্ট্রপতি বলছি, এবং সংবিধান অনুযায়ী সরকারের যিনি প্রধান তাকে আমরা প্রধানমন্ত্রী বলছি। দেখো, আমরা আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রীর যে প্রথম কাজ সেটা হচ্ছে শাসন বিষয়। আসলে প্রধানমন্ত্রী সম্পূর্ণ শাসন ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ এবং নেতৃত্ব দান করে। শুধু শাসন বিষয়ক আমি বলবো না, এই শাসন বিষয়কের বাইরেও অর্থ, বিচার, পররাষ্ট্র বিভাগ অর্থাৎ সবগুলো বিষয় তার নিয়ন্ত্রণাধীন থাকে, তার নেতৃত্বাধীন থাকে, এবং তার মতামত অনুযায়ী গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়ে থাকে। আইন সংক্রান্ত। প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে সংসদে নতুন আইন প্রণয়ন করা হয়। সংসদ পরিচালনায়। সংসদ পরিচালনার যিনি নেতা তার নাম হচ্ছে প্রধানমন্ত্রী। তিনি তার নেতৃত্ব বলে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে সমন্বয় সাধন করেন, এবং তার পরামর্শক্রমে কিন্তু রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিতে পারেন, স্থগিত করতে পারেন, আবার নতুনভাবে সংসদ আহ্বান করতে পারেন। দলের নেতা। একটি গণতান্ত্রিক দেশে সরকারি দলের প্রধান যিনি নেতা তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে কিন্তু সেই দলের কার্যপ্রণালীগুলো, কর্মপরিকল্পনাগুলো বা নীতি নির্ধারণ যে সেই দলটা করে সেটা প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে হয়ে থাকে। অর্থ বিষয়ক ক্ষমতা। তোমরা লক্ষ্য করেছো যে আমরা জাতীয় সংসদে বাজেট উত্থাপন করতে দেখি, তাই না? তোমরা তো দেখেছো। এই বাজেটটা কে উত্থাপন করে? এই বাজেটটা উত্থাপন করে অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে কিন্তু অর্থমন্ত্রী সংসদে বাজেটটি উত্থাপন করে এবং উপস্থাপন করে। জাতির মুখপাত্র হিসেবে প্রধানমন্ত্রী। আমরা বুঝতেই পারছি জাতির মুখপাত্র হিসেবে প্রধানমন্ত্রী নিয়োজিত থাকেন। শুধু তাই নয়, বিশ্ব দরবারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন প্রধানমন্ত্রী। তাহলে আমরা নির্বাহী বিভাগে প্রধান যে দুইজন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যে কার্যাবলী সেগুলো জেনে নিলাম। এবার চলে যাব আইন বিভাগ। আমি প্রথমে বলেছি যে আইন বিভাগের গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে জাতীয় সংসদ বা আইনসভা। আমাদের আইনসভার নামই হচ্ছে জাতীয় সংসদ। তাহলে জাতীয় সংসদ কি কি কাজ করে থাকে এবার আমরা জেনে নিই। আইন প্রণয়ন ক্ষমতা। জাতীয় সংসদ কাদের মাধ্যমে গঠিত হয়? আমরা পূর্ববর্তী পাঠে বা পূর্ববর্তী অধ্যায়ে কিন্তু জেনেছি, তাই না? আমরা নির্বাচন নিয়ে পড়েছি, তোমরা পড়েছো, জানো। আর জাতীয় সংসদ সেই সকল সদস্যদের দ্বারাই নির্বাচিত হয় যারা জনপ্রতিনিধি, অর্থাৎ জাতীয় সংসদে 300 জন সদস্য থাকে এবং মহিলা সংরক্ষিত আসনে থাকে 50 জন, অর্থাৎ 350 জন সদস্য নিয়ে জাতীয় সংসদ গঠিত হয়। জাতীয় সংসদের প্রথম এবং প্রধান যে দায়িত্ব বা কর্তব্য বা যে কাজ সেটা হচ্ছে আইন প্রণয়ন করা। আইন প্রণয়ন বলতে নতুন আইন জাতীয় সংসদের মাধ্যমে প্রণয়ন হয় এবং সংবিধান অনুযায়ী যে আইন রয়েছে অর্থাৎ পুরাতন আইনের সংশোধন, পরিবর্তন হয়। এটা জাতীয় সংসদই করে থাকে। সরকার গঠন বিষয়ক ক্ষমতা। নতুন সরকার গঠনের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব সেটা জাতীয় সংসদ করে থাকে। অর্থ সংক্রান্ত ক্ষমতা। কোন খাতে, একটি রাষ্ট্রের কোন খাতে কিভাবে অর্থ ব্যয় হবে সেটা কিন্তু জাতীয় সংসদের অনুমোদন ছাড়া সম্ভব নয়, অর্থাৎ এই অনুমোদন নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়গুলো এই কাজগুলো করে থাকে। বিচার বিষয়ক ক্ষমতা। বিচার বিষয়ক ক্ষমতা দেখো যে এই যে বিচারটা কিভাবে চলবে, আমাদের সংবিধানে কি আছে, সংবিধানের বহির্ভূত কোনো বিচার হচ্ছে কিনা এটা জাতীয় সংসদ কিন্তু লক্ষ্য করে এবং এর জন্য জাতীয় সংসদের যে সদস্যগুলো রয়েছে তারা আলোচনা করে। কোনো বিচার যদি পরিবর্তন করার প্রয়োজন হয় তখন তারা পরিবর্তন করতে সেটা বাধ্য থাকে এবং দেশের প্রয়োজন অনুযায়ী সেটা পরিবর্তন হয়। সংবিধান সংরক্ষণ এবং সংশোধন। তোমরা বুঝতেই পারছো সংবিধান, আমাদের যে সংবিধানে যে লিপিবদ্ধ রয়েছে মানুষের মৌলিক অধিকার, আমাদের যে আইন বা এই যে বিশেষ যে দিকগুলো সংবিধানে, শিক্ষা ক্ষেত্রে বলো, স্বাস্থ্য ক্ষেত্রে বলো, তারপরে হচ্ছে যে আমাদের যে মৌলিক যে আমাদের চাহিদাগুলো, এগুলো সবগুলোই কিন্তু সংবিধানে
আমাদের লিপিবদ্ধ করা আছে। তো এই লিপিবদ্ধ করাগুলো ঠিকমতো সংরক্ষণ করা এবং তা বাস্তবায়ন করা হচ্ছে জাতীয় সংসদের মূল কার্যাবলীর মধ্যে অন্তর্ভুক্ত। আমরা দুইটি বিভাগের কাজ এবং কার্যপ্রণালী কিন্তু পড়ে নিলাম বা জেনে নিলাম, তাই না? এখন আমরা চলে যাব বিচার বিভাগের কার্যাবলী। বিচার বিভাগের কার্যাবলী দেখো, আমরা সুপ্রিম কোর্টের ছবি দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ? এটা হচ্ছে আমাদের প্রধান বিচারালয়, এবং এই প্রধান বিচারালয় যিনি নিয়োগ দেন তিনি তো রাষ্ট্রপতি, তোমাদেরকে প্রথমে বলেছি। তো বিচারালয় বা বিচার বিভাগের প্রধান দায়িত্ব হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করা। তোমরা লক্ষ্য করো, যখন কোনো একটি ব্যক্তি বা কোনো একটি প্রতিষ্ঠান অন্য কোনো ব্যক্তির সাথে বা প্রতিষ্ঠানের সাথে বিরোধে জড়িয়ে পড়ে, তখন আমরা কার শরণাপন্ন হই? নিশ্চয়ই আমরা বিচারালয়ের শরণাপন্ন হই, এবং আমরা আশা করি যে আমরা ন্যায় বিচার পাবো। তাহলে বিচার বিভাগের প্রধান এবং প্রথম দায়িত্ব হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করা। মৌলিক অধিকার সংরক্ষণ। মৌলিক অধিকার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, যেগুলো ছাড়া কখনো একটি মানুষ পরিপূর্ণভাবে বেঁচে থাকতে পারবে না। আমাদের 1972 সালে যে সংবিধান রয়েছে, সেই সংবিধানের মূল যে নাগরিক অধিকার, তার মধ্যে এগুলো সংরক্ষণ করা বা লিপিবদ্ধ রয়েছে। এগুলো যাতে সংরক্ষিত হয় এবং বাস্তবায়িত হয়, বা এগুলো থেকে যাতে সাধারণ জনগণ বঞ্চিত না হয়, সেই দায়িত্ব কে করে থাকে? বিচার বিভাগ করে থাকে। আইনের সঠিক ব্যাখ্যাদান এবং প্রয়োগ, অর্থাৎ বিচার বিভাগ আইনের সঠিক ব্যাখ্যাদান করে, বিশ্লেষণ করে এবং তা বাস্তবে প্রয়োগের ব্যবস্থা করে দেয়। সংবিধান রক্ষা, বারবার সংবিধানের কথা আসছে। আমি এর আগে যখন সংসদ পড়েছি তখনও সংবিধানের কথা বললাম, আমি যখন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর কথা বলেছি তখনও সংবিধানের কথা বলেছি। মূলত সংবিধান রক্ষা করার দায়িত্ব হচ্ছে বিচার বিভাগের, কারণ সংবিধানে যেগুলো লিপিবদ্ধ রয়েছে এর বাইরে কিন্তু আমরা যেতে পারবো না। আর এর বাইরে গেলে বা সংবিধানে যেগুলো নাই বা যেগুলো দরকার, সেগুলো আমাদের প্রয়োজন হলে আমরা জাতীয় সংসদের যে সদস্যগণ, তাদের মাধ্যমে আবার নতুন আইন প্রণয়ন হবে এবং সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। আমি আজকে তোমাদেরকে সরকারের যে তিনটি চলে আসছে বলে, তারপরে আমরা আসছি বিরোধের নিষ্পত্তি। দেখো, আমি প্রথমেই তোমাদেরকে বলেছি যে কোনো একটি বিষয়, কোনো ব্যক্তি, কোনো সম্পত্তি, কোনো প্রতিষ্ঠানের সাথে যখন অন্য কারো বা বিপরীত পক্ষের যদি বিরোধ দেখা দেয়, তাহলে আমরা কোথায় যাই? আমরা তখন বিচারালয়ে যাই। আমরা বিচারক যারা, তাদের শরণাপন্ন হই। তাহলে বিচার বিভাগের প্রথম বলবো না, গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে বিরোধের নিষ্পত্তি করা। এই নিষ্পত্তি তারা কিভাবে করে? তারা তখন আইনের মাধ্যমে, আইনের আশ্রয় নিয়ে তখন তারা যেটা যার প্রাপ্য সেটা দেওয়ার চেষ্টা করে। এবং এই যে আমি বলেছিলাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এই বিরোধী নিষ্পত্তির সময় তখন তারা চিন্তা করে যে বিচারটা সঠিকভাবে ন্যায় হচ্ছে কিনা, এবং আইনের তারা আশ্রয় নেয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিচার বিভাগের গুরুত্বপূর্ণ কাজের মধ্যে বিরোধের নিষ্পত্তি একটি গুরুত্বপূর্ণ কাজ। তোমাদেরকে আরেকটি বিষয় আমি জানাই রাখি, তোমাদেরকে ক্লাসে আমি বলেছিলাম যে বাংলাদেশ বিশ্ব পরিচয় একটি বিষয়ের নাম, কিন্তু এই বিষয়ের মধ্যে ইতিহাস, অর্থনীতি, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত। আজকে আমরা যে পাঠটি পড়ছি বা যে অধ্যায়টি পড়ছি, এটা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের একটি অংশ। এবং রাষ্ট্রবিজ্ঞানের যেহেতু একটি অংশ, তোমরা যখন সৃজনশীল প্রশ্ন লিখবে তখন কিন্তু এই পয়েন্টগুলো লেখার চেষ্টা করবে, কারণ পয়েন্ট অনুযায়ী যদি তোমরা না লিখো গ এবং ঘ নাম্বার প্রশ্নের উত্তরে, তাহলে কিন্তু নাম্বারটা কমে যাবে বা বিশ্লেষণটা ঠিক মতো হবে না। আর আরেকটি কথা বারবার বলি যে সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পাঠ্য বইটি ভালোভাবে পড়তে হবে, ক্লাস মনোযোগ দিয়ে শুনতে হবে এবং পাঠ্য বইটি বারবার রিডিং করতে হবে, না হলে কিন্তু তোমরা যে বহু নির্বাচনী যে সঠিক উত্তরগুলো সেগুলো দিতে পারবে না। আমি ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি জানি যে আমি তোমাদেরকে কাছে পাচ্ছি না, কিন্তু আমি মূল্যায়নের দিকে একটু যাই। আমি আজকে যেটা পড়াইছি, আমি যদি মূল্যায়নের দিকে যাই, আমি জানি তোমরা এই উত্তরগুলো দিতে পারবা। দেখো, প্রধানমন্ত্রীকে কে নিয়োগ দেন? অবশ্যই বলতে পারছো যে রাষ্ট্রপতি নিয়োগ দেন। বাংলাদেশের আইনসভা কত কক্ষ বিশিষ্ট? আমি এর আগে বলেছি তোমাদেরকে যে বাংলাদেশের আইনসভা 1 কক্ষ বিশিষ্ট। আবার অন্যদিকে যদি আমরা পার্শ্ববর্তী দেশ ভারত, ব্রিটেন, যুক্তরাষ্ট্রের কথা চিন্তা করি, তাহলে সেই আইনসভাগুলো 2 কক্ষ বিশিষ্ট। অভিশংসন কি? এটা খুব গুরুত্বপূর্ণ, তাই না? ওই যে রাষ্ট্রপতিকে অপসারণ করার যে ক্ষমতা,
রাষ্ট্রপতিকে অপসারণ করার যে ক্ষমতা, এটা হচ্ছে জাতীয় সংসদের, এটা হচ্ছে অভিশংসন। এই শব্দটি কিন্তু তোমাদের জন্য নতুন। অভিশংসন যদি শব্দটি আসে তোমরা মনে রাখবা, অপসারণ করার যে ক্ষমতা জাতীয় সংসদই এটা করতে পারে। কোনো কারণে রাষ্ট্রপতি যদি কোনো গর্হিত কাজ করে অথবা আইন বহির্ভূত কাজ করে অথবা হচ্ছে তিনি যদি সীমা লঙ্ঘন করেন হচ্ছে সংবিধানের, অথবা তিনি যদি অক্ষমতা প্রকাশ করেন দৈহিক এবং মানসিকভাবে, তাহলে জাতীয় সংসদ তাকে অপসারণ করতে পারে। এটাকে আমরা বলছি অভিশংসন। জাতীয় সংসদ শুধু রাষ্ট্রপতি না, স্পিকার, ডেপুটি স্পিকার এবং ন্যায়পালকে অভিশংসন করতে পারে। কাজে এই প্রশ্নটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এই শব্দটি তোমাদের জন্য নতুন। ন্যায় বিচার নিশ্চিত করা কোন বিভাগের কাজ? অবশ্যই বুঝতে পারছো, বিচার বিভাগের কাজ। তাহলে আজকে আমরা যে পাঠটি করলাম যে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ তিনটি যে অংশ, সেটি হচ্ছে নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ, এবং এই বিভাগের কার্যাবলী। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা আগামীতে আমার ক্লাস যাবে না, এরপরে যাবে এই পাঠের উপরেই টক টেস্ট। টক টেস্টটি তোমরা ভালো মতো দিবে, ভালো মতো বাসায় থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি। ধন্যবাদ শিক্ষার্থীরা।